আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে সংবাদ শিরোনাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে, শিগগিরই তুলে নেওয়া হবে কারফিউ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জেলাওয়ারি কারফিউ শিথিল। সহিংসতায় রাজধানীর উত্তরা টঙ্গীতে এখনো পড়ে আছে ধ্বংসযজ্ঞ। রামপুরায় বিটিভি ভবনে লাগানো হচ্ছে ইস্পাতের গেট। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া শতাধিক কয়েদি ফিরেছে। আত্মসমর্পণের জন্য ভিড় জেলা আইনজীবী সমিতিতে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ইন্টারনেট নেই। রাজধানীর পাড়ায় পাড়ায় ঘর ছেড়ে খেলার মাঠে ছেলেমেয়েরা। পণ্য খালাস হচ্ছে না, কন্টেইনারের জট চট্টগ্রাম বন্দরে। ধীর গতি হলেও প্রবাসী আয়ের সংকট নেই, বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় খুব শিগগিরই কারফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা সহ আশেপাশের জেলায় দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। চট্টগ্রাম মহানগরীতে বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত শিথিল করা হয়েছে। রাতে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডির নিজ বাসায় বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, টানা কারফিউ দেওয়ায় দেশের সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ঢাকার সব জায়গায় আজকে শান্ত পরিবেশ ছিল। এই রকম যদি চলতে থাকে তাহলে আমরা ক্রমান্বয়ে কারফিউ শিথিল করা কিংবা অন্য আরো উন্নত হলে আমরা কারফিউ ক্রমান্বয়ে বন্ধ রাখবো, এইরকমই আমরা চিন্তা ভাবনা করছি। দেশজুড়ে হামলা ও নাশকতা চালানো দুষ্কৃতিকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানান মন্ত্রী। আমরা দুষ্কৃতিকারীদের খুঁজছি, তাদের শনাক্ত করছি, তাদের আইনের কাছে সোপর্দ করার জন্য আমরা আমাদের নিরাপত্তা বাহিনী তাদের খুঁজছে। যাত্রাবাড়িতে দুষ্কৃতিকারীরা যে নাশকতা ও অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছিল সেটাও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ঢাকা চিটাগাং হাইওয়েটাও আমরা উন্মুক্ত করেছি এবং ইতিমধ্যেই এই রাস্তা দিয়ে আমাদের যত পণ্য আসা যাওয়া শুরু করে দিয়েছে। ব্রিফিংয়ে তিনি জানান, সহিংসতায় এ পর্যন্ত এক আনসার সহ 4 জন পুলিশ সদস্য মারা গেছেন আর 1117 জন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে 132 জনই গুরুতর আহত। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর রামপুরায় হামলা ও আগুনে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবনের মেরামত শুরু হয়েছে। লাগানো হচ্ছে ইস্পাতের গেট। ভবনটি ঘিরে রেখেছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা। রামপুরা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী তরিক ইসলাম। আমি এখন রয়েছি রাজধানীর বাড্ডা এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে যে আন্দোলনের চালানো হয়েছে এই এলাকায় কিন্তু ব্যাপক বিশৃঙ্খলা হয়েছে। আমরা দেখেছি এলাকার যে সড়ক যে ডিভাইডার, সেই ডিভাইডারগুলো ভেঙে ফেলা হয়েছে, এর মাঝে যে গাছগুলো ছিল সেই গাছ ভেঙে ফেলা হয়েছে এবং যে সড়ক বাতি, সেই সড়ক বাতিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। শুধু তাই না, এখানে যে ব্যক্তিগত অনেক প্রতিষ্ঠান বা ভবনেরও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই এলাকার মানুষ যারা ছিলেন তারা কিন্তু এই ঘটনাতে কিন্তু ব্যাপক আতঙ্কিত। তারা চাচ্ছিলেন যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক। আপনাদের কাছে একটু জানতে চাইবো যে এই যে বিশৃঙ্খলা হলো বা সবকিছু মিলে আপনারা এটাকে কিভাবে দেখছেন? আমরা এটাকে দেখছি অনেক একটা জঘন্যতম কাজ। এটা খুবই খারাপ হয়েছে। আগামী আমার 36 বছর বয়সে আমি এরকম আন্দোলন আমার জীবনে আমি দেখি নাই। তো এটা আমি যতটুকু দ্রুত সম্ভব আমি চাচ্ছি শান্তিপূর্ণভাবে আবার আগের মতন জীবনযাপন করি। আমরা পাটাও চালাই, আমাদের কাজকর্ম নাই, আমাদের বাসায় অনেক সমস্যা হচ্ছে। আমরা যত দ্রুত চাচ্ছি এটা সমাধান হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা চাচ্ছি যে উনি যেন যত দ্রুত পারে এটা সমাধান। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে আপনারা যারা আছেন সাধারণ মানুষ, আপনারা এখন কি চাচ্ছেন? আমরা এখন এই শান্তিপূর্ণ পরিবেশই চাইতেছি, যেন এটা দ্রুত তাড়াতাড়ি সম্ভব, যেন মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে,
স্বাভাবিকভাবে কাজে কামে বাইর হইতে পারে, মানে এটা সবার জন্যই ভালো হয় আর কি। আপনারা যেমনটা শুনছিলেন যে এই এলাকার যারা বাসিন্দা বা সাধারণ মানুষ রয়েছে তারা চাচ্ছে যত দ্রুত সম্ভব আবার যে স্বাভাবিক যে জীবন এবং শান্তি পরিবেশ ফিরে আসুক। একই সাথে যদি আপনাকে জানিয়ে রাখি, এই বাড্ডা থেকে রামপুরা এবং মালিবাগ রেলগেট পর্যন্ত কিন্তু পুরো আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে, যে কোনোভাবে যেন আর কোনো বিশৃঙ্খলা ঘটতে না পারে সে জন্য তারা কিন্তু রাস্তায় যারা বের হচ্ছে তাদেরকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন, তাদের তল্লাশি করছেন এবং তার পরবর্তীতে কিন্তু তাদেরকে যেতে দিচ্ছেন। তারা বলছেন যে কোনোভাবে এর আগে যে বিশৃঙ্খলা এখানে ঘটেছে সেই বিশৃঙ্খলা পুনরাবৃত্তি না ঘটুক সেই বিষয়টিকে কিন্তু তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তো রাজধানীর বাড্ডা এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে নাশকতাকারীদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কের দুপাশে ভাঙা হয়েছে বহু ভবন, হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে উত্তরা পূর্ব থানায়। আগুন দেওয়া হয়েছে টঙ্গী পৌরসভা ও বিদ্যুৎ অফিসে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। কোটা সংস্কার আন্দোলনের সময় উত্তাল ছিল রাজধানীর অন্যতম প্রবেশদ্বার টঙ্গী ও উত্তরা এলাকা। ছাত্র আন্দোলনের আড়ালে পুরো এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কারফিউ জারির পর এখন পুরো এলাকায় স্পষ্ট হচ্ছে ধ্বংসযজ্ঞের আলামত। উত্তরার আজমপুর থেকে টঙ্গী চেরাগালি পর্যন্ত বিভিন্ন স্থাপনায় হামলা করে নাশকতাকারীরা। যানবাহনে আগুন, বিভিন্ন উড়াল সড়কে স্থাপনের জন্য আনা এসকেলেটর এবং থানায় রয়েছে নাশকতার এমন চিহ্ন। শুধু তাই নয়, আশপাশের বহু ভবনেও করা হয় ভাঙচুর। এই তো দৌড়াদৌড়ি দেখলাম, ছাত্র একবার আইসে এমনি, একবার তারা দৌড়াইছে চলে গেছে। আবার সারাদিনে এরকম চলছে। আমাদের বিল্ডিং এর উপরে থেকে এবং আশপাশে কয়েকটা বিল্ডিং এর উপরে থেকে নাকি ইটা মারছে, তখন ছাত্ররা এসে আমাদের অনেক চার্জ করছে এবং আগুন দিয়ে মনে করেন জাত অবস্থা হয়ে গেছে। টঙ্গী এলাকায় বিদ্যুৎ অফিস, অডিটোরিয়াম, পুলিশ ফাঁড়ি এবং পৌরসভাতেও ব্যাপক নাশকতা করে দুর্বৃত্তরা। সমান তালে চলে লুটপাটও। আসার পথে দেখতেছি এই জায়গায় অনেক আগুন জ্বলতেছে। পরে বিদ্যুৎ অফিসের সামনে কতক্ষণ দাঁড়াইলাম, পরে এদিকে আসলাম, এদিকে আইসা দেখি ফায়ার সার্ভিসে তখন আগুন নিভিয়ে ফেলছে। এখানে এগুলা জ্বলে রয়েছে, পাথরগুল রোডে পড়ে রয়েছে, অনেক ইট পাথর পড়ে রয়েছে, তারপরে ওই যে সাইনবোর্ড ভাঙা, এরপরে গাড়িগুলো পোড়ানো। স্মরণকালের নজিরবিহীন এমন নাশকতায় রীতিমতো স্তম্ভিত স্থানীয়রা। দেশের ক্ষতি সাধন এটা খুবই জঘন্যজনক জিনিস। জ্বালাও পোড়াও এগুলা তো কেউই পছন্দ করে না বাংলাদেশে। আমরা শান্তি চাই, শান্তি শৃঙ্খলার মধ্যেই আর কি থাকতে ভালোবাসি। এসব এলাকায় এখনো বিরাজ করছে থমথমে পরিবেশ, তবে পুরো এলাকায় টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী। রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত পুরো সড়কে ফুটে উঠেছে নাশকতাকারীদের তাণ্ডবের ক্ষতচিহ্ন। এখানকার আশপাশের ভবন, যানবাহন কিংবা উন্নয়নের জন্য আনা বিভিন্ন যন্ত্রপাতি কোনো কিছুই বাদ পড়েনি তাদের তাণ্ডবের হাত থেকে। স্থানীয়রা বলছেন, এমন আন্দোলন, এমন হামলা আগে কখনই দেখেনি কেউই। তাই যে কোনো কর্মসূচিতে নাশকতামূলক কার্যক্রম পরিহারে সবার প্রতি আহ্বান নগরবাসীর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় কিছুক্ষণ আগে ছিলেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল, সেখান থেকে জানাচ্ছেন সবশেষ পরিস্থিতি। আমি এই মুহূর্তে আছি ধানমন্ডি ৭ মসজিদ এলাকায়। এই এলাকাটাতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন পুরো নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পাশেই বিজিবির টহল টিম তারা কাজ করছে। একই সাথে আমরা দেখেছি যে এই লাইনে আছে র্যাব, আরও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কারফিউর ৪র্থ দিনে আমরা যতটুকু দেখেছি মানুষের মধ্যে যে কিছুটা ভীতি ছিল সেই ভীতি অনেকটাই কেটে গেছে। অর্থাৎ কারফিউ নিয়ে যে ভীতি, বাংলাদেশে এমন পরিস্থিতি যেহেতু আগে সৃষ্টি হয়নি সে কারণে যে ভীতি সেটিও অনেকটা কেটে গেছে। মানুষ এখন সবচেয়ে বেশি যেটিতে জোর দিচ্ছেন সেটি হচ্ছে যে কবে নাগাদ কারফিউ উঠে যাবে এবং বাংলাদেশের যে স্বাভাবিক পরিস্থিতি ছিল সেটি কবে ফিরে আসবে। কারণ সব ধরনের যানবাহন বন্ধ, অফিস আদালত বন্ধ থাকার কারণে মানুষ কিন্তু চরম ভোগান্তিতে এরই মধ্যে পড়ে গেছে। এর মধ্যে অনেকে বাসা থেকে বের হতে পারছে না, বিদ্যুতের মিটার নেই, তিতাস গ্যাসের কার্ডের রিচার্জ টাকাও ফুরিয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে মানুষের যে উপার্জনের পথ অনেকটা বন্ধ হয়ে গেছে, সেটি এখন মানুষ জানতে চায়।
চাইছে যে কবে নাগাদ এই কারফিউ উঠে যাবে। যদিও সরকারের তরফ থেকে কবে নাগাদ উঠে যাবে সেটি সুনির্দিষ্ট করে বলা হয়নি, তবে যতটুকু অনেকে ধারণা করছে যেহেতু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে এখন বিভিন্ন জায়গার পরিস্থিতি, সে কারণে কিন্তু কারফিউর শিথিলের মেয়াদ সেটি কিন্তু 2 ঘন্টা থেকে বাড়িয়ে 3 ঘন্টা করা হয়, 3 ঘন্টা থেকে এখন 4 ঘন্টা। আস্তে আস্তে এভাবে কারফিউ সাধারণত সাবেক সেনা কর্মকর্তার সাথে কথা জানা গেছে যে কারফিউ একবারে আসলে ওঠার নজির খুব একটা নেই। এভাবে কিছু শিথিলের সময় বাড়তে বাড়তে একটা সময় যখন দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হবে তখন হয়তো পুরোপুরি কারফিউ তুলে নেওয়া হবে। তবে ধারণা করা হচ্ছে যে এই সপ্তাহ বা কারফিউ তুলে নেওয়ার সম্ভাবনা কম, কারণ যেহেতু সামনে বুধ এবং বৃহস্পতিবার রয়েছে, অফিস দুইটা দিন রয়েছে, তারপরে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ উঠে যেতে পারে। তবে সব কিছু মিলিয়ে মানুষ যেটি বলছে যে অবস্থায় দেশে পরিস্থিতি হয়েছিল সেই অবস্থায় কারফিউ দেওয়া না হলে হয়তো আরও খারাপের দিকে যেত। তবে এখন মানুষ চাইছেন যে সরকার ইন্টারনেট সেবা চালু করে দেওয়ার পাশাপাশি অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো যাতে দ্রুত সরকার স্বাভাবিক করে দেয়, কারণ এর মধ্যে ঢাকায় যারা আছেন তাদের কিন্তু নিত্য পণ্য কিনতেও ব্যাপক খরচ করতে হচ্ছে। সব কিছু মিলে তারা প্রত্যাশা করছেন যে ঠিক বাংলাদেশ যেভাবে চলছিল সেভাবে যাতে খুব দ্রুত ফিরে আসে। এ ছিল এখানকার আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। বিভাগীয় শহর খুলনায় কারফিউ শিথিল করা হয়েছে 12টায়, তারপরও শহরের পরিস্থিতি থমথমে। খুলনা থেকে আরো জানাচ্ছেন এস এম হাবিব। খুলনার পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন আজ বেলা 12টার থেকে খুলনায় 6 ঘন্টার জন্য কারফিউ শিথিল করেছে। আর কারফিউ শিথিলের পর থেকেই খুলনা মহানগরীতে ইজি বাইক এবং রিক্সা চলাচলের সংখ্যাটা বেড়েছে। মানুষ প্রয়োজনে দ্রুত বাইরে বের হচ্ছে এবং প্রাইভেট কার বা ইসের সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক কমই আছে। আর এদিকে এই ইসের কারফিউ শিথিলের পরে আমরা যেটা দেখছি যে বৃষ্টি শুরু হওয়ায় মানুষ আর এক বিড়ম্বনায় পড়ছে। এখানে অনেক পথচারী বলছেন যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এই কারফিউ সুযোগে, এবং যেটা তাদের জন্য আর একটা বিড়ম্বনার অবস্থা। আর আমরা যেটা সারা শহরে ঘুরে দেখেছি যে পুলিশের চৌকি এখনো রয়েছে এবং পুলিশ তাদের অবস্থানে আছে, বিজিবি, সেনাবাহিনী, র্যাব তাদের টহল অব্যাহত রেখেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। কারফিউ শিথিল করা হলেও ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলছে না। পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটও বন্ধ রয়েছে। মানিকগঞ্জ থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। আপনারা দেখছেন যে এই রোড দিয়ে কিন্তু প্রতিদিন প্রায় কয়েক হাজার গাড়ি দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে 18টি জেলা রয়েছে সেই জেলা দিয়ে তারা ওপার যাওয়া আসা করে। এছাড়া আমরা জানতে পেরেছি পাটুরিয়া দৌলত যে ফেরিঘাট রয়েছে, ফেরিগুলো কিন্তু অলস পড়ে রয়েছে। তারা কিন্তু নির্দিষ্ট যাত্রী বা নির্দিষ্ট বাস না পাওয়াতে কিন্তু তারা ঠিকমতো ফেরিও ছাড়ছে না। আপনাদের দর্শক আরেকটি বিষয় জানা রাখতে চাই যে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে মানিকগঞ্জে কিন্তু কয়েকদিন আগে যে একটা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে কিন্তু প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কোনো দূরপাল্লা যানবাহন চলাচল করছে না। হয়তো স্থানীয় কিছু যানবাহন চলাচল করলেও তার সংখ্যা খুবই কম। আমরা বলতে পারি যে খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। এক ধরনের আতঙ্ক এবং উদ্বেগ কাজ করছে মানিকগঞ্জবাসীর মধ্যে। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 826 জন কয়েদির মধ্যে শতাধিক আত্মসমর্পণের জন্য ফিরে এসেছে। জেলা আইনজীবী সমিতির সামনে আত্মসমর্পণের উদ্দেশ্যে জড়ো হন তারা। এর আগে গতকাল হামলার শিকার নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করে পলাতক কারাবন্দীদের দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কারও ঘোষণা করেন আইজি। গত 19 জুলাই দুষ্কৃতিকারীরা জেলা কারাগারের হামলা চালালে অস্ত্র লুট করে 826 জন কয়েদি পালিয়ে যান। পরে পালিয়ে যাওয়া এসব কয়েদিদের মধ্যে 23 জনকে নরসিংদীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এদিকে কারফিউ পরিস্থিতির মধ্যে কক্সবাজারে কয়েক হাজার পর্যটককে বিশেষ পাহারায় তাদের গন্তব্যে ফেরত পাঠানো হচ্ছে। আজ সকালে 63টি বাস 750-ও বেশি পর্যটক রওনা হয়েছেন। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সৈয়দ মোয়াজ্জেম হোসেন শাকিল। কক্সবাজারে প্রায় 10,000-এর মতো পর্যটক আটকা পড়েছিল। সেখান থেকে বেশ কিছু পর্যটক ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে এবং
সেনাবাহিনীর নিরাপত্তা বিধানের মাধ্যমে তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। আজকে সকালেও অর্ধ শতাধিক বাস কক্সবাজার ছেড়ে গেছে, সেখানে প্রায় 750-এর মতো পর্যটক রয়েছে। সেনাবাহিনী তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন এবং কক্সবাজারের জেলা প্রশাসন থেকে পর্যটকদের ঠিকানা, তাদের ফোন নাম্বার, তারা কোন হোটেল অবস্থান করছিলেন এবং তারা যে পর্যটক জরুরি অবস্থার মধ্যেও তারা যে গন্তব্যে ফিরে যাওয়ার জন্য বিশেষ একটি অনুমতি পত্র দেয়া হয়েছে। সেখানে জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত এই অনুমতি পত্রটি নেওয়ার জন্য কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে গত 2 দিন ধরে আমরা প্রচুর ভিড় দেখেছি পর্যটকদের। তো আজকেও অনেকেই এই অনুমতি সংগ্রহ করছেন এবং আগামী কালকেও এই ধরনের বাস যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যারা এখনো পর্যন্ত যারা কক্সবাজারে পর্যটক আটকা আছেন তাদের অনেকের কাছে কিন্তু ইতিমধ্যে টাকা পয়সা শেষ হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো যারা কক্সবাজারের পর্যটন ব্যবসায়ী যারা রয়েছেন তারা জানিয়েছেন যেসব পর্যটকের টাকা পয়সা নেই তাদেরকে তারা সহায়তা করার চেষ্টা করছেন এবং যাদের যে ধরনের সহায়তা দরকার পর্যটকদের সে ধরনের সহায়তা করছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও পর্যটকদের সহায়তা করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ইন্টারনেট না থাকা, কারফিউর কারণে চলাচল সীমিত, তাই অলস সময় কাটছে শিক্ষার্থীদের। একঘেয়েমি কাটাতে মাঠ অলিগলির সড়কগুলোতে ক্রিকেট, ফুটবলে অস্থির সময় ভুলে থাকতে চাইছে দুরন্ত কিশোর তরুণরা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। কারফিউ ও সাধারণ ছুটিতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি বন্ধ ইন্টারনেট সেবাও। একঘেয়েমি কাটাতে কিশোর তরুণরা তাই সময় কাটাচ্ছে খেলাধুলায়। সারাদিন বাসার মধ্যে থাকা লাগতেছে, ইউনিভার্সিটি বন্ধ, 5-6 দিন তো আর একা থাকা সম্ভব না, সেজন্য তো মাঠে আসলাম সবার সাথে একটু খেলাধুলা করে একটু টাইম কাটানো। ঘরে বসে করার মতো কোনো কিছু নাই, কারণ নেট অফ। অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে বের হয়েছেন পাশের মাঠে। তারা বলছেন এমন পরিস্থিতিতে সন্তানদের অন্তত মোবাইল ও নেট আসক্তি কমেছে। বাসায় খুবই বিরক্ত করে, এই জন্য আমরা নিয়ে আসছি মাঠের মধ্যে, একটু যদি খেলে, আসলে কোথাও যাওয়ার উপায় নাই, সবসময় একটা ভয় কাজ করে যে প্রত্যেকটা বাচ্চাই এখন হচ্ছে মোবাইলে আসক্ত। মোট কথা এখন নেট না থাকাতে তারা মোবাইল থেকে দূরে আছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি চলমান এইচএসসি পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় অভিভাবকরা। ছেলে আসলে পরীক্ষা দিয়ে চলে এসেছি, তো পরীক্ষা দেওয়ার মাঝখানে এই আমাদের অস্থিরতা শুরু হলো। এই অস্থিরতার কারণে পরীক্ষাটা পিছিয়ে গেল। আমাদের ছেলেদের রেজাল্টের উপর এটা একটা এফেক্ট পড়তে পারে। আর এই সময়টায় যে এই ক্ষতিটা হচ্ছে, এই বাচ্চারা বসে আছে, তারা লেখাপড়া তাদের মানে বন্ধ হয়ে আছে, সম্পূর্ণ স্থবির হয়ে আছে, তো এর একটা বিরাট প্রভাব পড়বে এদের উপরে। এমন পরিস্থিতিতে সন্তানদের মানসিক অবস্থা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। কারফিউ এবং সাধারণ ছুটিতে প্রায় স্থবির জনজীবন, তবে সব সংকট কাটিয়ে খুব শিগগিরই স্বাভাবিক হবে সবকিছু, এমনই প্রত্যাশা করছেন সবাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আপিল বিভাগের রায় অনুযায়ী সরকারি চাকরিতে কোটার বিষয়ে প্রজ্ঞাপনে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এর প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন ফরহাদ হোসেন। জনপ্রশাসন মন্ত্রী জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকারি চাকরিতে কোটায় বড় পরিবর্তন এসেছে। মেধায় 93%, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা রাখা হয়েছে। সরকারি চাকরির সব গ্রেডে এই রায় কার্যকর হবে বলেও জানান মন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বেইলি রোড থেকে গত রাতে তাকে আটক করার দাবি করেছে দল। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবকে রাজধানীর বসুন্ধরা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে দাবি করেছে তার পরিবার। বিটিভি ভবন, মেট্রোরেল সহ রাজধানীতে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় 2টি শটগানের খালি খোসা, 2টি ল্যাপটপ, 3টি সিপিইউ, একটি হার্ড ডিস্ক, একটি মোডেম, একটি এটিএম কার্ড ও 4টি মোবাইল ফোন সহ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর কুর্মিটোলায় র্যাব ফোর্সেস এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে যে নাশকতা চলছিল এরই ধারাবাহিকে তারা বিটিভি ভবন এবং মেট্রো রেল স্টেশন এবং যে ট্রাফিক পুলিশ বক্স আছে এগুলোতে আগুন দেওয়ার বিষয়ে তাদের সম্পৃক্ততা আমাদের কাছে স্বীকার করে। আমরা এই সন্ত্রাস এবং এই জঙ্গি হামলা আমরা মোকাবেলা করেছি, অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করেছি এবং এই দেশে স্বাভাবিক পরিস্থিতি আমরা ফিরিয়ে এনেছি এবং যাতে ভবিষ্যতে এইরকম কোনো কিছু না হয় সেই কারণেই কিন্তু আজকে আমরা বলবো যে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী তা এই যে ফোর্স যেগুলো আছে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সবারই সক্ষমতা কিন্তু ইকুয়ালি বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশ পুলিশেরও অনেক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সারা দেশের আমদানি রফতানির সিংহভাগই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তবে ম্যানুয়াল পদ্ধতিতে পণ্য রফতানি ও আমদানিকৃত পণ্য দ্রুত খালাস করতে না পারার কারণে বন্দরে জমছে কন্টেইনার, ফলে নতুন সংকটে চট্টগ্রাম বন্দর। এদিকে বন্দর টানেল সহ সার্বিক নিরাপত্তা ঘুরে সন্তুষ্টির কথা জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশের অর্থনীতির লাইফলাইন বলা হয় চট্টগ্রাম বন্দরকে। যুগোপযোগী সিদ্ধান্ত আর আধুনিকায়নের ফলে এখন সুফল পাচ্ছে বন্দর ব্যবহারকারীরা। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে জাহাজে পণ্য ওঠানামা স্বাভাবিক রাখলেও আমদানিকৃত কন্টেইনার ডেলিভারি দিতে না পারায় এখন চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে কন্টেইনার জট। এই পরিস্থিতিতে বন্দর টানেল জ্বালানি স্থাপনা সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা পর্যবেক্ষণ করেছেন নৌবাহিনী প্রধান। জানিয়েছেন সব ধরনের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত এই বাহিনী। বন্দর এলাকার সকল জাহাজের নিরাপত্তা নিশ্চিতের জন্য কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যগণ তাদের জাহাজ নিয়ে টহল জাহাজ নিয়ে সার্বক্ষণিকভাবে নজরদারি করছেন এবং কোন অবস্থাতেই সমুদ্র পথে নদী পথে যাতে কোনো রকমের নাশকতা না হয়। এদিকে এই বন্দরের কন্টেইনারের সর্বোচ্চ ধারণ ক্ষমতা প্রায় 53,000। গতকাল পর্যন্ত এই বন্দরে ছিল 42,100 কন্টেইনার। আজ সকালেও 1,500 কন্টেইনার নিয়ে বন্দরে ভিড়ছে মার্স লাইনের আরেকটি জাহাজ। বন্দর ব্যবহারকারীরা বলছেন ধারণ ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করলে ঝামেলা বাড়বে পণ্য ডেলিভারিতে। তবে ভিন্ন মত বার্থ অপারেটরের। ইন্টারনেট চালু হলে পরে তখন কিন্তু একসাথে অনেক বেশি পণ্যর ডেলিভারি দেওয়ার একটা চাহিদা তৈরি হবে আমদানিকারকদের মধ্যে। কাস্টমসের কোনো অ্যাসেসমেন্ট হচ্ছে না, কাস্টমসের অ্যাসেসমেন্ট না হলে ডেলিভারি হবে। যে কোনো সময় ইন্টারনেট চালু হয়ে যায় তাহলে এই জট সমস্যার সমাধান হয়ে যাবে। বন্দর ছাড়াও 19টি বেসরকারি অবডকও ভর্তি রপ্তানিমুখী কন্টেইনারে, ফলে বন্দর থেকে সরানো যাচ্ছে না কন্টেইনার। তাই দ্রুতই বিকল্প ভাবনার তাগিদ দিলেন বন্দর ব্যবহারকারীরা। দেশের এই উদ্ভূত পরিস্থিতিতেও বন্দর যাতে তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে সেই জন্য নিরাপত্তার দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে বন্দরের নিরাপত্তা আরও জোরদার করবে বন্দর কর্তৃপক্ষ, এমনটাই মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। চলমান সংকটে প্রবাসী আয় ধীর গতি হলেও তা নিয়ে শঙ্কার কিছু নেই বলে মনে করেন শ্রম অভিবাসী বিশ্লেষকরা। তাদের মতে আর্থিক খাত বন্ধ থাকায় মাস শেষে প্রবাসীদের জমানো অর্থ দেশে আসবে। তবে অবৈধভাবে বিদেশে থাকা কর্মীদের আয় দেশে আনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শ্রম অভিবাসী বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। শারফুল আলমের রিপোর্ট। কারফিউতে অচেনা রাজধানীর ব্যাংকপাড়া, নেই চিরচেনা সেই ব্যস্ততাও। ইন্টারনেট সেবা বন্ধের কারণে প্রয়োজনীয় জীবনযাত্রার ব্যয় মেটাতে পাওয়া যাচ্ছে না আর্থিক সেবাও। এসব কারণে প্রবাসীরাও তাদের আয় দেশে পাঠাতে পারছেন না। এ নিয়ে নানা আলোচনা থাকলেও শ্রম অভিবাসন বিশ্লেষকরা বলছেন প্রবাসীরা দেশে অর্থ পাঠাতে না পারলেও তা জমিয়ে রাখছেন। আগামী মাসের শুরুতে এসব আয় জাতীয় অর্থনীতিতে যোগ হবে। একসাথে প্রবাসী আয় দেশে আসতে পারে, যা রেমিটেন্স প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন তারা। গত কয়েকদিনে যদি আমাদের রেমিটেন্সটা যারা ছোট ছোট করে প্রেরণ করতো অল্প অল্প করে $500, $1,000, সেটি হয়তো আমাদের হয়তো আসেনি, কিন্তু আমাদের কর্মীরা ঠিকই তাদের অর্থ হাতে ধরে রেখেছে। আমরা আশা করব আগামী আগস্টের প্রথম সপ্তাহে আমাদের রেমিটেন্স প্রবাহটা খুব দ্রুত গতিতে একসাথে বেড়ে যাবে। আমি মনে করি রেমিটেন্স নিয়ে ওই ধরনের বড় কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। রেমিটেন্সের যে গতি $2 বিলিয়ন প্লাস মাইনাস, সেখানে কিন্তু সেই গতিটা নিশ্চয়ই আমরা ধরে রাখতে পারবো। পরিসংখ্যান বলছে চলতি মাসে 16 জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে $1.32 বিলিয়ন, যা আগের বছরে
একই সময় ছিল 1.14 বিলিয়ন। বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবৃদ্ধির হার 16%। তবে মাস শেষে প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে অবৈধভাবে প্রবাসীদের আয় দেশে আনতে সরকারি উদ্যোগ চান তারা। আমাদের মূল চ্যালেঞ্জ সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যারা আনডকুমেন্টেড কর্মীরা রয়েছে, আনডকুমেন্টেড কর্মীরা তাদের কিন্তু অর্থ প্রেরণ বৈধভাবে তারা প্রেরণ করতে পারছে না। এই সরকার যদি আনডকুমেন্টেড কর্মীরা কিভাবে অর্থ প্রেরণ করতে পারে তার যদি একটা প্রক্রিয়া করতে পারে, মেকানিজম করতে পারে, তাহলে কিন্তু বৈধভাবে আনডকুমেন্ট কর্মীরাও কিন্তু তারা তাদের অর্থ প্রেরণ করলে আমরা এখন প্রতি মাসে যারা 2.5 বিলিয়ন ডলার রেমিটেন্স থেকে পাচ্ছি সেটা কিন্তু আরো বাড়বে। এদিকে গেল অর্থ বছরে প্রচলিত বাজারের বাইরে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী আয় বাড়ছে। 2023-24 অর্থ বছরে দেশটি থেকে 464 কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছে, যা প্রবৃদ্ধির হার ছিল 53%। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের চলমান সংঘাত ও আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বিক্ষোভ করে 57 বাংলাদেশি আটক করা হয়েছে। দুবাই ফেডারেল কোর্টে আটক 57 বাংলাদেশের মধ্যে 53 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও একজনকে 11 বছরের কারাদণ্ড এবং বিক্ষোভের আয়োজক 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম খালিজ টাইমস সূত্রে এ খবর জানা গেছে। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে নেমেছেন উপকূলের জেলেরা। গেল কয়েকদিন ধরেই ট্রলার মেরামত সহ প্রয়োজনীয় কাজে ব্যস্ত সময় কেটেছে তাদের। দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকায় কষ্টে কেটেছে তাদের দিন। 20 মে থেকে 65 দিনের এই নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এবার পার্টিস খেলার খবর। থাইল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে নারী টি-20 এশিয়া কাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ডাম্বোলায় আগে ব্যাট করতে নেমে টাইগার্স বোলারদের তোপের মুখে পড়ে থাইল্যান্ড। নির্ধারিত 20 ওভারে তোলে 9 উইকেটে 96 রান। সর্বোচ্চ 40 রান আসে বোচাথামের ব্যাটে। বাংলাদেশের হয়ে রাবেয়া নেন 14 রানে 4 উইকেট। জবাবে 17 ওভার 3 বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানা জ্যোতির দল। 50 রান আসে মুর্শিদার ব্যাটে। এছাড়া দিলারারা আউট হন 17 রানে। গ্রুপ পর্বে শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে, শিগগিরই তুলে নেওয়া হবে কারফিউ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জেলাওয়ারি কারফিউ শিথিল। সহিংসতায় রাজধানীর উত্তরা টঙ্গীতে এখনো পড়ে আছে ধ্বংসযজ্ঞ। রামপুরায় বিটিবি ভবনে লাগানো হচ্ছে ইস্পাতের গেট। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া শতাধিক কয়েদি ফিরেছে। আত্মসমর্পণের জন্য ভিড় জেলা আইনজীবী সমিতিতে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ইন্টারনেট নেই। রাজধানীর পাড়ায় পাড়ায় ঘর ছেড়ে খেলার মাঠে ছেলেমেয়েরা। এবং পণ্য খালাস হচ্ছে না, কন্টেইনারের জট চট্টগ্রাম বন্দরে। ধীর গতি হলেও প্রবাসী আয়ের সংকট নেই বলছেন বিশ্লেষকরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।